সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এখন আলোচনা করব আমি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের 29 নম্বর পর্ব। এরপরে আর মাত্র একটি পর্বের মধ্যে দিয়ে আমি কিন্তু শেষ করব মধ্যযুগের যে তোমাদের সমাজ ও সাহিত্যের ধারা ছিল তার 30টি পর্বের মধ্যে দিয়ে প্রশ্নোত্তরের ক্লাসগুলি আমি সমাপ্ত করব। প্রাচীন যুগ আমি ইতিমধ্যে শেষ করে দিয়েছি, আর ভাষার দুটো অধ্যায় থেকেও প্রশ্নোত্তর শেষ করে দিয়েছি। লাস্ট যে প্রথম সেমিস্টারে থাকছে সেটা হচ্ছে ভাষার 3য় অধ্যায়, সেটা শেষ করলে আমার ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণ হয়ে যাবে। তাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের একটা ফোল্ডারে যাবতীয় তোমাদের প্রথম সেমিস্টারের প্রশ্নোত্তর আছে, অবশ্যই প্লেলিস্ট ফলো করে সেগুলি দেখতে থাকো। চলো আজকের ক্লাসে আমি নাথ সাহিত্য সম্পর্কিত যাবতীয় প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, মঙ্গল কাব্য ছাড়া আর কোন শ্রেণীর কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল? নাথ সাহিত্য। বাংলাদেশের সুপ্রাচীন কাল থেকে বর্তমান শিব উপাসক যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্মকে কি বলা হয়? নাথ ধর্ম। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব কালক্রমে কমে এলে তার সঙ্গে কোন ধর্মের মিশ্রণে নাথ ধর্মের সৃষ্টি হয়? শৈব ধর্মের মিশ্রণে। তাহলে মনে রাখবে যে বৌদ্ধ ধর্মের সঙ্গে শৈব ধর্মের মিশ্রণে নাথ ধর্মের সৃষ্টি হয়। নাথ সাহিত্যের প্রধান বিষয় কি? নাথ ধর্ম সম্প্রদায়ের যুগ মাহাত্ম্য। এটা যুগ হবে না বন্ধুরা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা যোগ মাহাত্ম্য, ঠিক আছে? মানে যোগ সাধনা বলে না সেটা। 5 নম্বর, কিভাবে যোগের শক্তিতে দুঃখ বিপদ অতিক্রম করা যায় এবং মৃত্যুকে জয় করা যায় তা কোন সাহিত্যে বর্ণিত হয়েছে? নাথ সাহিত্যে। 6 নম্বর, নাথ সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথম ভাগ শিষ্য, এটা শীর্ষ হয়ে গেছে, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে টাইপিং মিস্টেক, এটা শিষ্য হবে, ঠিক আছে? শিষ্য গোরক্ষনাথ কিভাবে গুরু মীননাথকে উদ্ধার করলেন সেই কাহিনী, অর্থাৎ সংসারের মায়ায় আবদ্ধ মীননাথকে যোগী করে তোলার কাহিনী। দ্বিতীয় ভাগটি হচ্ছে রানী ময়নামতি এবং তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনী। পরের প্রশ্ন, যে সমস্ত আলাদা ছড়া পাঁচালীর আকারে মীননাথ গোরক্ষনাথের কাহিনী আছে তার নাম কি? গোরক্ষ বিজয় বা মীন চেতন। নেক্সট প্রশ্ন, যে কাহিনীতে রানী ময়নামতি গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত পাওয়া যায় তার নাম কি? ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান। নাথ সাহিত্যের নানা গ্রন্থে কার প্রভাব পাওয়া যায়? চৈতন্যদেবের প্রভাব পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, গোরক্ষ বিজয় আর গোপীচন্দ্রের গান নাথ সাহিত্যে কোন কবিদের দ্বারা রচিত? গ্রাম্য কবিদের দ্বারা রচিত। গোরক্ষ বিজয় আর গোপীচন্দ্রের গান এগুলিতে পাণ্ডিত্যের আড়ম্বর বা অলঙ্কার শাস্ত্রের প্রভাব লক্ষ্য করা যায় না কেন? কারণ এগুলি গ্রাম্য কবিদের দ্বারা রচিত। নেক্সট, নাথ সাহিত্যের বৈশিষ্ট্য কি? সহজ সরল অনাড়ম্বর ভাষারীতি। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচিত্রের সহজ রূপায়ণ, সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক অবস্থার পরিচয়, গ্রাম্য ছড়া, প্রবাদ প্রকৃতির বিবরণ কোথায় লিপিবদ্ধ আছে? উত্তর হবে গোপীচন্দ্রের গানে লিপিবদ্ধ আছে। 14 নম্বর, নাথ সাহিত্যের গানগুলিকে মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া ভাষায় অনুবাদ করার কারণ কি? এই গানগুলিকে বাইরে প্রচার করা, মানে প্রচার করার জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল। 15, মীননাথ গোরক্ষনাথের কাহিনীর কোনো লেখা পুঁথি কোন শতকের আগে পাওয়া যায়নি? অষ্টাদশ শতকের আগে মীননাথ গোরক্ষনাথের কাহিনীর কোনো পুঁথি পাওয়া যায়নি।
16 গোরক্ষ বিজয় এর প্রাচীনতম কয়েকজন কবির নাম উল্লেখ করো। ভীমসেন রায়, শ্যামদাস সেন, শেখ ফয়জুল্লাহ প্রমুখ। ফয়জুল্লাহ বা ফয়জুল্লাহ একই হবে। 17 ময়নামতির গানে প্রাপ্ত পুঁথিগুলি কোন শতকের আগে রচিত নয়? সপ্তদশ শতকের আগে রচিত নয়। নেক্সট, ময়নামতির গানের কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম লেখো। দুর্লভ মল্লিক, ভবানী দাস, শুকুর মাহমুদ প্রমুখ। নেক্সট প্রশ্ন, নাথপন্থী সাধকরা কি নামে পরিচিত? যোগী নামে পরিচিত। নেক্সট, কোন শতাব্দীতে নাথরা ভারতে অবাধ বিচরণ করত? উত্তর হবে দশম শতাব্দীতে। 21 নাথ সাহিত্যের কাহিনী মূলত কোন শতাব্দীতে রচিত হয়? দশম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত হয়। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বন্ধু তোমাদের কাছে বলে রাখি যে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো, কারণ প্রতিনিয়ত আমি এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের জন্য আমি দিয়ে থাকি। তো নির্ভুল এবং সঠিক প্রশ্ন উত্তরের ক্লাস এবং বিশ্লেষণের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমি খুঁটিয়ে প্রশ্ন উত্তর তোমাদের সামনে উপস্থাপন করি, যা তোমাদেরকে 100% কমন দেবে। তাহলে চলো বন্ধুরা 22 নম্বর প্রশ্ন দেখে নিই। নাথ সাহিত্যের ছড়া গান মূলত কাদের মুখে প্রচারিত হতে থাকে? উত্তরবঙ্গের কৃষকদের মুখে। নেক্সট, নাথ সাহিত্যে কোন ভাষা রূপের পরিচয় মেলে? প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন বৌদ্ধ গান ও দোহার ভাষারূপের পরিচয় মেলে, অর্থাৎ চর্যাপদের ভাষারূপের পরিচয় মেলে নাথ সাহিত্যের সঙ্গে। চব্বিশ নম্বর, নাথ ধর্ম সম্প্রদায়ের প্রধান আচার্য কে? গুরু গোরক্ষনাথ। গোরক্ষনাথের শিষ্যরা কি নামে পরিচিত? গোরক্ষপন্থী নামে পরিচিত। মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ, জলন্ধরি পা বা হাড়ি পা, চৌরঙ্গীনাথ, কানুপা, এরা কারা? এরা হচ্ছে নাথপন্থী সাধক। পরের প্রশ্ন, বর্তমান সময় পর্যন্ত গোরক্ষনাথের মহিমা জ্ঞাপক কয়টি পুঁথি ছাপা হয়েছে? 3টি পুঁথি ছাপা হয়েছে। দেখো, প্রথম যে পুঁথিটি ছাপা হয়েছে তার রচয়িতা হলেন, মানে সেই পুঁথিটি লিখেছেন শ্যাম সেন। পুঁথিটির নাম মিন চেতন, আর ডক্টর নলিনীকান্ত ভট্টশালী এর সম্পাদনা করেন। পরের পুঁথি বা পরের গ্রন্থ গোরক্ষ বিজয়, এটি শেখ ফয়জুল্লাহ বা শেখ ফয়জুল্লাহ রচনা করেন, আর এর সম্পাদনা করেন মুন্সি আব্দুল করিম। পরের গ্রন্থ গোরক্ষ বিজয়, এর রচনা করেন ভীমসেন এবং ডক্টর পঞ্চানন মণ্ডল সম্পাদনা করেন। 28 নম্বর, নাথ ধর্মে কতজন গুরুর কথা জানা যায়? 9 জন। ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন? জর্জ আব্রাহাম গিয়ারসন সংগ্রহ করেন। 30 নম্বর প্রশ্ন, জর্জ আব্রাহাম গিয়ারসন কবে, কোথা থেকে ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান সংগ্রহ করেন? 1878 খ্রিস্টাব্দে রংপুর থেকে সংগ্রহ করেন। পরের প্রশ্ন, শেখ ফয়জুল্লাহ কার মুখ থেকে শুনে গোরক্ষ বিজয় পুস্তক আকারে লিপিবদ্ধ করেন? কবীন্দ্রের মুখে শুনে। এই কবীন্দ্র কিন্তু ভারত পাঁচালী রচনা করেছিলেন। নেক্সট, ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান কে প্রথম সংগ্রহ করেন? জর্জ আব্রাহাম গিয়ারসন প্রথম সংগ্রহ করেন। নেক্সট প্রশ্ন, ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গানগুলি কোন সাল থেকে জর্জ আব্রাহাম গিয়ারসন সংগ্রহ করেন? কোন সাল থেকে নয়, কোথা থেকে? এটা হবে 1878 খ্রিস্টাব্দে রংপুর থেকে সংগ্রহ করেন। শেখ ফয়জুল্লাহ কয়টি গ্রন্থ রচনা করেন? 5টি গ্রন্থ রচনা করেন। গোরক্ষ বিজয়, গাজী বিজয়, জয় নবের, চৌতিসা, রাগনামা, সত্যপীর, এই গ্রন্থগুলির রচয়িতা কে? শেখ ফয়জুল্লাহ। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে
এই নাথ সাহিত্য থেকে যাবতীয় প্রশ্নোত্তর আমি সমাপ্ত করলাম। এরপরে আর একটি পর্বের মধ্যে দিয়ে আমি মধ্যযুগের সাহিত্যের সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করব। তারপরে ভাষার আর একটি অধ্যায় আছে, তাই তোমাদের প্রথম সেমিস্টার শেষ হয়ে যাবে। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রাখো।